হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন। আমাদের ভৌতিক লাইভ স্টেশনের আরেকটি নতুন ঘটনায় আপনাদের স্বাগতম। আমাদের এই চ্যানেলে সবসময় সত্যিকারের ভয়ঙ্কর ঘটনাগুলো শেয়ার করা হয়। তাছাড়া প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে একটা লাইভ হয়, যে লাইভে আমরা অতিথিদেরকে আহ্বান করে থাকি, যারা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করে। যদি আপনিও আমাদের সাথে ভৌতিক লাইভ স্টেশনের লাইভে যুক্ত হতে চান, তাহলে আমাদের চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়াও আপনারা যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে অন্যভাবে শেয়ার করবেন, মানে ভয়েস দিয়ে শেয়ার করবেন বা লিখে শেয়ার করবেন, তাহলে সেটাও পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। তো এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আসলে যার ঘটনা তার নামটা শেয়ার করতে মানা করছে। তো এটা যেহেতু ইন্ডিয়ার একটা ঘটনা, তো আমি একটা ছদ্মনাম দিই, এর নাম হচ্ছে রাকেশ। হ্যাঁ, রাকেশ যখন স্কুল শেষ করে কলেজে গিয়ে ভর্তি হইল, তখন একটা নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন মানুষ। তো ওদের সাথে মিশতে থাকে, মিশতে মিশতে একটা সময় মানে খুব ক্লোজ হয়ে যায় সবার। যেমন ধরেন বিভিন্ন সময় পার্টি করা, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, তো এইরকম চলতেই থাকে। তো রাকেশ তো ছিল একটা মানে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আর ও যাদের সাথে মেলামেশা করতো তারা ছিল অনেক হায়ার সোসাইটির। তাদের টাকা পয়সা খরচ করতে তেমন একটা প্রবলেম হতো না। কিন্তু রাকেশ যেহেতু মিডল ফ্যামিলি থেকে বিলং করতো, তাই তাকে তো অনেক কিছু হিসাব করে মেনটেন করে চলতে হইতো। সে তো চাইলেই আর ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করতে পারতো না। তো এটা নিয়ে সে একটু টেনশনেই পড়ে যে কীভাবে কী করা যায়, টাকা পয়সার কী করা যায়, মানে ব্যবস্থা কীভাবে কী করা যায়, এটা নিয়ে সে চিন্তা করতে থাকে। তো এভাবে মানে সে চিন্তায় মগ্ন। তখন একটা ফ্রেন্ড বলে, কিরে বেটা তুই কী চিন্তা করস এত? তার রাকেশ বলল, বলিস না, এখানে আমি অন্যদের টাকায় চলাফেরা করি, নিজের কাছেও খারাপ লাগে। আমি চাই আমিও এরকম মডেল টাকা পয়সা ইনকাম করব, তারপরে নিজের ইচ্ছা মতো খরচ করব। যদি রাতারাতি আমি এরকম হঠাৎ কোনো একটা টাকা পয়সার ব্যবস্থা করে ফেলতে পারতাম, তাহলে আমার জন্য খুব ভালো হইতো। যে ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করতেছিল, ফ্রেন্ডটা মানে হাসতে হাসতে বলে, তো এক কাজ কর, তুই একটা জিন পাল, জিন পাললে দেখবি জিনে তোরা এসে টাকা পয়সা দিয়ে যাবে, তুই এগুলা ইচ্ছা মতো খরচ করিস। হ্যাঁ, তো এটাই হচ্ছে তোর জন্য মানে রাতারাতি টাকা পয়সা ব্যবস্থা করার একটা মাধ্যম। তো রাকেশ নাই জিনিসটা সিরিয়াসলি নেয়। বন্ধু তো বলছিল এটা মানে মজার চলে, তাচ্ছিল্যতার চলে, কিন্তু রাকেশ এটাকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলে। তো সে মানে বিভিন্ন রকমের রিসার্চ করতে থাকে, ইন্টারনেট, তারপরে বিভিন্ন রকমের বই, যে জিনকে কিভাবে মানে আয়ত্তে আনা যায়। তো খুঁজতে 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 সে একটা মাধ্যম পাইল, কর্ণপিশাচনি। কর্ণপিশাচনির ব্যাপারে সে জানতে পারল। তো কর্ণপিশাচনি কি সেটা একটু আপনাদেরকে বলি। কর্ণপিশাচনি হইল একটা ফিমেল এন্টিটি বা ফিমেল জিন বলতে পারেন, যে মানে মানুষকে তার টাকা পয়সা, তারপরে আপনার তার শারীরিক চাহিদা এগুলো পূরণ করতে সাহায্য করে। হ্যাঁ, আর এই কর্ণপিশাচনিকে আপনার একটা রিচুয়ালের মাধ্যমে মানে নিজের আয়ত্তের মধ্যে আনতে হয়। তো রিচুয়ালগুলো কী কী এগুলো নিয়েও ওই রাকেশ মানে সার্চ করতে থাকে, রিসার্চ করতে থাকে, কী করা যায়। সে বিভিন্ন রকমের তান্ত্রিক, বৈদ্য এসব মানুষের সাথেও আস্তে আস্তে মানে ঘোরাফেরা শুরু করে, মানে দেখে কিছু শিখতে পারে কিনা। তো এখন
অনেক তান্ত্রিকে তাকে বলছে যে তুমি আমার শিষ্য হয়ে যাও, কিন্তু শিষ্য হইতে গেলে তো তাকে পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, কিন্তু রাকেশ পরীক্ষার প্রথম ধাপেই গিয়ে মানে একদম পুরা আটকায় যাচ্ছিল। তো এগুলোতে তো অনেক সাহস লাগে। রাকেশ তো আর কারো শিষ্যত্ব গ্রহণ করতে পারতেছিল না, বা তাকে কেউ শিষ্য হিসেবে মেনে নিবে এরকম একটা পরিস্থিতিও মানে সে তৈরি করতে পারতেছিল না। তো এখন যখন উপায় যখন পাইতেছিল না, তখন রাকেশ কী করলো, সে নিজে নিজেই ঠিক করলো যে আমার কোনো তান্ত্রিক লাগবে না, আমার কোনো বৈদ্য লাগবে না, আমার কোনো মেন্টর লাগবে না, আমি নিজে নিজে এটাকে হাসিল করব। তো সে কী করে, মানে যার ধরনের ইনফরমেশন কালেক্ট করার সে সবগুলো কালেক্ট করার পর একটা ডায়েরির মধ্যে সে একটা শিডিউল বানায় যে এভাবে এভাবে করতে হবে, এভাবে করতে হবে, এভাবে করতে হবে, মানে সে একটা শিডিউল বানায়। তো এই শিডিউলগুলোর ভিতরে কিছু কিছু জিনিস মানে যেগুলো শেয়ার করার মতো, ওগুলো আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরেন, একটা রুমের ভিতরে একা থাকা, সম্পূর্ণ একা, বিশেষ করে রাত্র মানে গভীর রাত থেকে শুরু করে সূর্যোদয়ের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে আপনার এই রিচুয়াল করার সবচেয়ে পারফেক্ট সময়। তো এই রিচুয়াল করার ক্ষেত্রে কিছু কিছু নেস্টি জিনিসেরও সম্মুখীন হইতে হয়েছে তাকে। তো নেস্টি জিনিসগুলোর ভিতরে কি কি, যেমন কাঁচা মাংস খাওয়া, তারপরে হচ্ছে অ্যালকোহল বা মদ এটা গ্রহণ করা, তারপরে নিজের যে ওয়েস্টেজ আছে মানে নিজের মলমূত্র এগুলাকে খাওয়া, নিজের শরীরের ভিতরে এগুলাকে মেখে রাখা, এগুলো মানে রিচুয়ালের একটা পার্ট। তো তাদের বাড়ির যে চিলে কোঠাটা ছিল, ওই চিলে কোঠার ভিতরে সে শিফট হয়ে যায়। বলে যে মা, বাবা, আমি আসলে একটু ভালো করে পড়াশোনা করতে চাচ্ছিলাম, তো আমাকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে হবে, তা আমি চিলে কোঠায় শিফট হয়ে যাই, ওইখানে রাত্রেবেলায় গিয়ে আমার পড়াশোনা করতে সুবিধা হবে আর কি। তো মা বাবা চিন্তা করলে, বাহ, ছেলে যেহেতু এরকম একটা চিন্তা ভাবনা করছে, তাহলে যাক, সমস্যা নেই, রাত্রেবেলায় গিয়ে ওইখানে পড়াশোনা করবে। তো রাকেশ কী করে, সে চিলে কোঠার মধ্যে, তাদের বাড়িটা ছিল 3তলা একটা বাড়ি, ছাদের উপরে ছিল চিলে কোঠা। তো ওইখানে সে শিফট করে যায়। শিফট করার পরে সে মানে আস্তে আস্তে জিনিসগুলো গোছাইতে থাকে যে আজকে এটা করব, কালকে ওইটা করব। তারপরে এই যে রিচুয়ালের মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকমের সামগ্রীর প্রয়োজন ছিল, যেগুলো সে আস্তে আস্তে জোগাড় করছে, কিন্তু এটা আসলে মানে শেয়ার করার মতো না। হ্যাঁ, তো সে রিচুয়ালের জন্য রেডি হয়ে যায়। আর কিছু নির্দিষ্ট মন্ত্র, এই মন্ত্রগুলোকে পাঠ করতে হবে যখন সে রিচুয়ালে ইনভলভ থাকবে। হ্যাঁ, তো যেদিন থেকে শুরু করে সেদিন মানে সে ওইভাবে রেডি হয়, প্রিপারেশন নেওয়ার পরে সে যে শিডিউলটা বানাইছিল ওটা ছিল টোটাল 21 দিনের একটা শিডিউল। এই 21 দিন তাকে ননস্টপ এগুলো করতে হবে। এখন সে তো আর কোনো ধরনের তান্ত্রিক না, বা কোনো আগরীয় ছিল না, বা কোনো বৈদ্যও ছিল না, যে তার ভিতরে যে ধৈর্য শক্তি জিনিসটা ঠিক একজন তান্ত্রিকের মতোই থাকবে। তো সে রিচুয়ালটা শুরু করার পরে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, না, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সে কোনো না কোনোভাবে মদ, তারপরে কাঁচা মাংস এগুলা সে জোগাড় করে ফেলে। আর যেহেতু সে মনে মনে ঠিক করেই ফেলছে যে একটা কর্ণপিশাচিনী যদি আমি নিয়ে আসতে পারি নিজের আয়ত্তে, তাহলে তো আমাকে কোনো কিছুতে আটকাইতে পারবে না কেউ। হ্যাঁ, শুধু টাকা পয়সার পাওয়ার, মানে যখন যা ইচ্ছে তখন তা করবো, এরকম একটা ইয়ে ছিল, যার কারণে সে মানে অনেক কষ্ট করে হইলেও যে মলমূত্রের ব্যাপারটা সেটাও মানে ম্যানেজ করে আর কি। বাট সে অনেক কষ্ট করছিল এই ব্যাপারে। তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম করতে করতে প্রায় 14-15 দিনের মতো সে কন্টিনিউ করছে, কিন্তু এর ভিতরে সে একটা সামান্য হিন্ট পর্যন্ত পায়নি যে তার আশেপাশে কোনো পিশাচিনী বা কোনো ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটি এগুলো ঘটতেছে। তো সে কি করলো, মানে এক পর্যায়ে হাল ছেড়ে দিচ্ছে, ধুর, এসব না করে এখন আমি আমার নিজের কাজের মতোই মনোযোগ দিয়ে, এগুলা দিয়ে কিছুই হবে না। যদি এগুলো হওয়ারই ছিল তাহলে আমি এই 14-15 দিন যা করছি তার ভিতরে কোনো না কোনো একটা হিন্ট পাইতাম।
তো এই চিন্তা করে সে যে রিচুয়ালের জন্য যত কিছু জোগাড় করছিল সেগুলো সবগুলাকে সে ফেলে দেয়, ফেলে দিয়ে সে আবার নিজের মতোই মানে তার লাইফটাকে লিড করতে থাকে। তো এরপরে সে আর কিছুদিন যায়, কারণ 7 দিন 8 দিন, যখন 21 দিন পূরণ হয়েছে, পূরণ হওয়ার পরে আস্তে আস্তে না তার আশেপাশে সে কিছুটা ডিফারেন্স লক্ষ্য করতে পারে। যেমন কারো পায়ের শব্দ রাতে ঘুমানোর মধ্যে শুনতে পাচ্ছে, কেউ তাকে ডাকছে, রাকেশ আমি তোমার জন্য এসেছি, তুমি আমাকে ডেকেছ, এরকম কথাবার্তা শুনতে পায়। সে মনে করে এগুলো হয়তো বা সে দুঃস্বপ্ন দেখছে বা তার মনের ভুল, এগুলো মনে করে সে মানে এগুলাকে ইগনোর করে। এরপরে একদিন সে চিলকোঠাতেই যায় রাতে ঘুমানোর জন্য। ওই দিন একটু গরম পড়ছিল, তো ঘুমানোর জন্য সে রেডি হয়েছে আর কি। তো বসে ফোন টিপতেছিল, রুমের লাইট বন্ধ। হঠাৎ করে সে আলো আধারি যে একটা অবস্থা সেটার মধ্যে খেয়াল করে তার যে ছাদের যে সিলিং আছে, সিলিং মানে বিল্ডিংয়ের যে সিলিংয়ের মধ্যে কিছু একটা চলাফেরা করতেছে বিশাল সাইজের। সে বললো কী ব্যাপার, এটা কি চলতেছে? তাড়াতাড়ি সে মোবাইলে থাকা যে টর্চ মারছে ওপরের দিকে। এরপরে ও যা দেখছে সেইটা মানে ওর লাইফে দেখা সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস, একটা চেহারা, খুবই বিদঘুটে, খুব বিদঘুটে একটা চেহারা। আর বডিটা হচ্ছে আপনার অনেকটা তেলা পোকার মতো দেখতে, আর হাতগুলো হচ্ছে কিছুটা টিকটিকির মতো, মানে খুবই বিদঘুটে, খুবই ভয়ঙ্কর। আর সাইজটা হবে একটা মানুষের সমতুল্য। এইটা দেখে রাকেশ তো যে ও জোরে চিৎকার একটা মারলো, বাঁচাও বলে চিৎকার মারছে। নিচে থেকে তাড়াতাড়ি মা বাবা উঠে আসছে, এসে দেখে রাকেশ অজ্ঞান। এটা তো ছিল মাত্র শুরু। এরপরে রাকেশ যেখানেই যায় সেইখানে এই জিনিসটা তাকে ডিস্টার্ব করে। সে ক্লাসরুমে বসে আছে, ক্লাসরুমের ভিতরেও তাকে এই জিনিসটা এসে দেখা দেয়। সে ওইখানের ভিতরেও পাগলের মতো আচরণ করতে থাকে, মনে করে মানুষও মনে করে সে মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, কিন্তু সে বুঝাইতেও পারতেছে না, সে কারো বলতেও পারতেছে না। ক্লাসরুমের ভিতরে শুধুমাত্র ওই দেখে ওই এন্টিটিটারে, আর বাদ বাকি কেউ ওই জিনিসটাকে দেখতে পারতেছে না। তারপরে বাসায় আসলো, সে একই মতো অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আস্তে আস্তে তার চেহারাটা খুব খারাপ হইতে থাকে। একদিন সে ঘুমাইতেছিল যখন হঠাৎ করে সে টের পাচ্ছে সে যেন হাড্ডি চাপে, কঠোর মঠোর আওয়াজ। তো চোখ খুলে ওর মাথার পাশে একটা বেডলাইট ছিল, বেডলাইটটা চালু করছে। বেডলাইট চালু করে দেখে কি ওই যে ফিমেল এন্টিটিটারে সে ডাকার চেষ্টা করছিল, যে এই বিদঘুটে চেহারার যে এটা, সে তার একটা হাত ধরে তার হাতের আঙ্গুল একটা পুরা খেয়ে ফেলছে চাবায়া, আর একটা অর্ধেক খাইছে, এই অবস্থার ভিতরে আছে। এটা দেখে তো সে এক চিৎকার দিয়ে উঠছে, উঠা তাড়াতাড়ি দৌড়ে নিচে বাবা মারে ডাকতে সে অজ্ঞান। তো বাবা মা দেখতেছে যে হাতের এই অবস্থা। বাবা মা ভাবলো কিরে, হাতের মধ্যে সম্ভবত কোনো কারণে আঘাত পাইছে, হাসপাতালে নিয়ে গেছে, প্রাথমিক চিকিৎসা যারা দেওয়া দিছে। এরপরে ডক্টরের সাথে তারা আলাপ আলোচনা করছে যে ওর ভিতরে এই ধরনের চেঞ্জেসগুলো আমরা লক্ষ্য করতেছি, আপনি একটু দেখেন এটার কারণটা কি। তো ডাক্তারে বিভিন্ন রকমের টেস্ট করাইছে, কিন্তু টেস্ট করানোর পরে কোনো ধরনের কোনো ত্রুটি ধরা পড়ে নাই। বলে যে আপনার ছেলে তো নর্মাল আছে, তারপরে এরকম কেন হইতেছে সেটা তো বুঝতে পারতেছি না। এখন ওর বাবা মাও বুঝতে পারতেছে না। তখন ডাক্তার বললো, দেখেন কিছু কিছু জিনিস আসলে আমাদের তো বিশ্বাস করা ঠিক না, যেমন বিশেষ করে আমাদের ডাক্তারের এটা বিশ্বাস করা ঠিক না, বাট আমি এই জিনিসগুলোকে একটু বিশ্বাস করি। আমি আপনাকে একজন সাধু বাবার কথা বলতেছি, আপনি গিয়ে ওনার সাথে একটু যোগাযোগ করেন। একটা ঠিকানা দিছে। তো সাধু বাবার কাছে রাকেশকে নিয়ে তার বাবা মা গেল একটা দিন। যখন একটা মন্দির, একটা গ্রামের ভিতরে একটা মন্দির,
হ্যাঁ, মন্দিরের মধ্যে যখন প্রবেশ করতে যাবে তখনই ভিতর থেকে জোরে আওয়াজ থাকে, এই ভিতরে ঢুকবি না, বাইরে দাঁড়া, তুই বাইরে দাঁড়া, কেউ ভিতরে ঢুকবি না, আমি আসতেছি। বের হয়েছে, বের হওয়ার পরে সাধু বাবা রাকেশের দিকে তাকাইয়া বলে, কি তুই ডাকলি, ডাকার জন্য রেডি হইলি, পুরোপুরি বা ডাকলি না কেন? হ্যাঁ, আর এটাকে ডাকছিস যেহেতু তুই ফেরত পাঠাস না কেন এটাকে, সেটা বল। রাকেশ তো পুরাই অবাক, বলে যে কি বলতো সাধু বাবা, আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। রাকেশের ফ্যামিলিও পুরো অবাক। তারপরে সাধু বাবা বললো যে আপনারা আমার সাথে আসেন। মন্দিরের পাশে একটা পুকুর ছিল, সে পুকুর একটা এক বালতি পানি উঠাইছে, উঠানোর পরে সে বালতির পানির ভিতরে কিছু মন্ত্র পরে ফু দিছে, আবার এখানের ভিতরে কিছু আপনার ছাই টাইপের, তারপরে সিঁদুর টাইপের, এরকম আরও বিভিন্ন রকমের কিছু দিছে। দেওয়ার পরে বলতেছে বলে আপনাদের ফ্যামিলি থেকে আপনারা যে 3 জন আসছেন, আপনারা 3 জন আগে এটা দিয়ে গোসল করেন, আপনাদের এক্সট্রা কাপড়ের ব্যবস্থা আমরা করতেছি। তো প্রথমে তাদেরকে গোসল করলো, গোসল করানোর পরে তাকে মন্দিরে ঢুকানোর যে পারমিশন দেওয়া হইলো আর কি। তারা মন্দিরে ঢুকলো, মন্দিরে ঢোকার পরে রাকেশের ভিতরে নেই, সে মাথা ঘুরায় পড়ে যাচ্ছে, সে চোখ মেলে তাকাইতে পারতেছে না, এইরকম একটা অবস্থা। তারপরে এই যে সাধু বাবা, সে একটা ওইখানের ভিতরে যজ্ঞের আয়োজন করছে, একটা সাদা কিছু দিয়ে বিশাল বড় একটা বৃত্তাকার একটা সার্কেল বানাইছে। সার্কেল বানানোর ভিতরে ওইখানে রাকেশকে বসাইছে, আর ভিতরে যখন বসে যজ্ঞের যে একটা আপনার এটাকে কি বলবো, যেখানে আগুন লাগায়, সেখানে যখন আগুন দিছে, আগুন দেওয়ার সাথে সাথে রাকেশ চোখ বড় বড় করে একদম পুরা স্ট্রং হয়ে বসছে এখন। তো সাধু বাবা জিজ্ঞেস করতেছে, বলে যে এখন কি করবি তুই বল, আমি তো জানি সব কিছু, এখন তুই কি করবি? তো ওই ভিতর থেকে এন্টিটিটা বলতেছে, বলে যে আমি তো ইচ্ছা করে আসতে চাইনি, সে আমাকে ডাকছে, ডাকার পরে সে পুরাপুরিও ডাকে নাই, আমাকে আসার জন্য সুযোগ করে দেয়, আধা পথে সে আমাকে আটকাইয়া ফেলাইছে, আমি সেই জন্য আমার পূর্ণ রূপেও আমি আসতে পারি নাই। আপনি দেখেন আমার শরীরের এইটা কি অবস্থা। হ্যাঁ, আমি বিশেষ করে সুন্দরী একজন মহিলার ভেসে আমি এখানে আসতে চাইছিলাম, কিন্তু ওই যে মাঝখানে অবস্থাটা করে দিল, দেখেন আমি তো আসতে চাইনি, আমার কীভাবে কীরকম বানাইয়া দিল, আপনি বিচার করেন এটা। তো সাধু বাবা বলতেছে, আচ্ছা যাই হোক, ছোট ছেলে বুঝতে পারে নাই, এর তো আর অন্যান্য যে গুরু আছে বা আগরি আছে তাদের মতো জ্ঞান ছিল না, যার কারণে ও এই রকমের একটা ভুল করে ফেলছে, এখন তুমি কি করবা? তো সে সাধু বাবার কাছে কিছু জিনিস চাইছে, তাহলে যে এগুলো আমাকে দিয়ে দেন, আর ও যেহেতু আমার সাথে এরকম করছে, আমি এই অবস্থায় ফেরতও যেতে পারবো না, আপনার তো জানেন আমাকে কিভাবে ঠিক করতে হয়, আপনি আমাকে এভাবে ঠিক করে দেন, আমি এখান থেকে চলে যাই। তো সাধু বাবা বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা ঠিক করে দিচ্ছি। তারপরে যাক, ওখানে উনি আরও কিছু রিচুয়াল করার পরে জিনিসটা আস্তে আস্তে যখন সে একটা সুন্দর একজন মহিলার রূপ নিছে, তখন সেটাকে রাকেশও দেখছে, ওর ফ্যামিলি মেম্বার যে বাবা মা গেছিল তারাও পর্যন্ত এটাকে একদম পুরা ভিজিবল দেখতে পাইছে। যখন ওই এনটিটিটা গেল, তখন রাকেশের বাবা মা একটু কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলো সাধু বাবাকে, বললো যে আমরা যতটুকু শুনছি বা জানছি, এইসব জিনিসগুলো তো যদি একটা মানুষের উপর ভর করে তাহলে তো যাইতে চায় না, তাকে জোর জবরদস্তি করে এখান থেকে বিতাড়িত করতে হয়। তখন সাধু বাবা বলে যে ও হচ্ছে একটা কর্ণপিশাচ, আর ও ভালো করেই জানে যে আমার ক্ষমতা কতটুকু, সেই জন্য ও আমার সাথে বেশি বার্গেনিং করে নাই। ও জানে যা ও বেশি যদি
ঘাড়তারামি করে তাহলে আমি ওরে বন্দি বানাই ফেলবো, সেই জন্য ও মানে অল্পতেই রাজি হয়ে গেছে। তারপরে যে সাধু বাবা ছিল তার দেখা রাকেশের যে ফ্যামিলি তাকে পুরা ঘটনাটা বলছে, বলে যে আপনার ছেলে এই এরকম 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 কাহিনী করছে। হ্যাঁ, তো এরপরে মানে রাকেশের বাবা মা তো রেগে একদম পুরো আগুন, যে তুই কেন এগুলা করতে গেলি জানের রিস্ক নিয়ে। তারপরে যেরকম একটা ফ্যামিলি সিচুয়েশন হয় আর কি, এইসব জিনিস জানার পরে ওই রকম একটা ইয়া হয়েছে। তারপরে ওরা যখন মন্দির ছেড়ে যাইতেছে তখন সাধু বাবা রাকেশকে ডাকছে, ডেকে তাকে কিছু তার ধর্ম অনুযায়ী তাকে কিছু মন্ত্র বা শ্লোক কিছু একটা শিখিয়ে দিছে। বলে যে এগুলো বাবা তুমি ঠিকঠাক মতো এগুলো পড়তে থাকবা, নয়তো এই ফ্যামিলি এন্টিটি কিন্তু আমার কারণে এখান থেকে চুপচাপ চলে গেছে, কিন্তু সে তোমার প্রতি রাগ ক্ষোভ এগুলো এখনও মিটায় নাই, সে যে কোনো মুহূর্তে তোমাকে আবার আঘাত করে বসতে পারে। তো তুমি এই ব্যাপারে একটু সাবধান থাকবা, আর যেভাবে তোমাকে আমি এগুলো শিখিয়ে দিচ্ছি ওগুলো তোমরা যথাযথভাবে মানে পড়ে পালন করার চেষ্টা করবা। তো এটাই ছিল ঘটনা, এটা কিন্তু একটা সত্যিকারের ঘটনা। আমি তো এটা হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে। রাকেশ বলছে আমার এক ফ্রেন্ডকে, ফ্রেন্ড বলছে আমাকে, তো এই জন্য আমার বলার ভিতরে কিছুটা ল্যাকিংস ছিল, যেটাকে আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা বলতে চাই, অনেকেই হয়তো বা এরকম রাকেশের মতো চিন্তা করেন, যদি আমার একটা ভূত থাকতো, যদি আমার একটা জিন থাকতো, তাহলে আমি এটা দিয়ে অনেক কিছু করতে পারতাম। তো আমি বলবো আসলে এই জিনিসের প্রতি আপনারা কখনো কোনো ধরনের আশা রাখবেন না। আপনারা নিজের পরিশ্রম করে বা নিজের নসিবে যা আছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করবেন আর কি। এই বলে ঘটনা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। তো প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করি সবার খুবই ভালো লেগেছে, অনেকে হয়তো খুব ভয়ও পেয়েছেন। তো এভাবে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন এরকম আরও ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য। আর হ্যাঁ, শেষ করার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন, মানে মাধ্যমটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পরিবার পরিজনদের সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া যেসব প্যারানর্মাল ঘটনাগুলো আছে সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। আর প্রতি শনি ও মঙ্গলবার আমাদের চ্যানেলে লাইভ হয়ে থাকে, যে লাইভে আমরা বিভিন্ন অতিথিদেরকে আহ্বান করে থাকি। সেখানে অতিথিরা নিজের মুখে তাদের সাথে ঘটে যাওয়া বাস্তব সব ঘটনা আমাদের সাথে শেয়ার করে। আর আপনিও যদি চান আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে আপনি আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন তাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের সাথে ওই লিঙ্ক থেকে যোগাযোগ করতে পারবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।